গত ২২ অক্টোবর ২০২৫ বুধবার সকালে গাজীপুরের টঙ্গী বিটিসিএল টিএনটি কলোনি জামে মসজিদের খতিব ৬৫ বছর বয়সী মুফতি মুহিবুল্লাহ মাদানী হাঁটতে বের হয়ে নিখোঁজ হন। পরদিন ২৩ অক্টোবর ভোরে পঞ্চগড় সদরের হেলিপ্যাড বাজার এলাকায় তাকে শিকল দিয়ে গাছের সাথে হাত পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন মুহিবুল্লাহ জানান, একটি অ্যাম্বুলেন্স থেকে ৪-৫ জন নেমে তার মুখে কিছু চাপা দিয়ে তুলে নেয়, চোখ বেঁধে ফেলে এবং কাঁচের বোতল দিয়ে মারধর করে। তাদের বাংলাদেশি নাগরিক মনে হয়নি, প্রমিত বাংলায় কথা বলছিল। এই ঘটনার আগে মসজিদের বারান্দায় এবং তার বাসার কাছে ইসকনের নামে হুমকিমূলক চিঠি পাওয়া গিয়েছিল। চিঠিতে পাঞ্জাবি টুপি পরা এক হুজুরের ছবি এঁকে গলায় ছুরি ধরে লেখা ছিল, তোদের খতিবকে ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হবে, শেষ অবধি ওকে সম্পূর্ণ একা বানিয়ে রাস্তার পাগল বানানো হবে, কারণ জনি দেবী জগৎজয়ী কালী মাতা কামদেবতার উপরে কেউ নেই, পূর্ব বাংলা ইসলামী মৌলবাদীদের মুক্ত করা হবে, তোদের বায়তুল মোকাররমকেও গুড়িয়ে দেওয়া হবে। উল্লেখ্য, মাওলানা মুহিবুল্লাহ সম্প্রতি খুতবায় ইসকন ও ভাগুয়া লাভ ট্র্যাপ নিয়ে বক্তব্য দেওয়ার পর থেকেই হুমকি পেতে শুরু করেন। এবার আসা যাক অন্য আরেকটি ঘটনায়। ২০২৪ সালের ২৬ নভেম্বর বেলা ১১টা চট্টগ্রামের আদালত চত্বর। রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারপ্রাপ্ত ইসকনের সাবেক পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি চলছে। আদালত জামিন আবেদন খারিজ করলে তার সমর্থকরা প্রতিবাদে ফেটে পড়ে। প্রিজন ভ্যানের পথ আটকায়, পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা ইট পাটকেল ছুড়ে আদালত চত্বরে ভাঙচুর চালায়। এই সংঘর্ষের মাঝে ধারালো অস্ত্রের আঘাতে প্রাণ হারান চট্টগ্রাম আদালতের সহকারী সরকারি কৌশলী সাইফুল ইসলাম আলিফ। আলিফের মৃত্যুর পর সারা দেশে তীব্র ক্ষোভের ঝড় বয়ে যায়। এই ঘটনাগুলোতে জড়িত থাকার অভিযোগ ওঠে ইসকনের বিরুদ্ধে। তখন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ইসকনকে জঙ্গি সংগঠন এবং গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে আখ্যায়িত করেন। এর জবাবে ইসকন বাংলাদেশ তাকে ৭ দিনের মধ্যে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানায়, অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দেয়। প্রশ্ন ওঠে, ধর্মীয় সংগঠন কিভাবে এমন বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলো? আসলে ইসকন কি এবং বাংলাদেশে তাদের ভূমিকা কি? হরে কৃষ্ণ আন্দোলন বা ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকন ১৯৬৬ সালে নিউ ইয়র্কে এসি ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ কর্তৃক প্রতিষ্ঠিত হয়, যা গৌড়ীয় বৈষ্ণববাদের উপর ভিত্তি করে ভক্তি যোগ এবং ভগবান কৃষ্ণের প্রতি আত্মসমর্পণের শিক্ষা দেয়। বৈশ্বিক সদর দপ্তর পশ্চিমবঙ্গের মায়াপুরে অবস্থিত। তারা বিশ্বজুড়ে প্রায় ৩৫০টিরও বেশি মন্দির পরিচালনা করে। বাংলাদেশে ইসকনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় ১৯৭৮ সালে, প্রথমে ঢাকার শাঁখারী বাজারে মন্দির প্রতিষ্ঠার মাধ্যমে। বর্তমানে দেশে ১২টি প্রধান মন্দির রয়েছে, আর ১০০টিরও বেশি ছোট বড় মন্দির ও আশ্রম পরিচালিত হয়। বন্যা, করোনা মহামারী এবং অন্যান্য দুর্যোগে ত্রাণ কাজে সক্রিয় ভূমিকা পালন করেছে বলে সংগঠনটির দাবি। আলিফ হত্যাকাণ্ডের সময় ইসকন বাংলাদেশের বিতর্কের কেন্দ্রে ছিল চন্দন কুমার ধর, যিনি চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী নামে পরিচিত। তিনি একসময় ইসকনের চট্টগ্রাম বিভাগীয় সংগঠন সচিব ছিলেন, কিন্তু ২০২৪ সালের জুলাই মাসে সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন, বিশেষত শিশু যৌন নির্যাতন সহ অপরাধমূলক আচরণের অভিযোগে ইসকন চাইল্ড প্রোটেকশন ইউনিটের সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের পর তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র হিসেবে সংখ্যালঘু অধিকার নিয়ে সোচ্চার হন এবং ২৫ অক্টোবর চট্টগ্রামের লালদিঘি ময়দানে বিশাল সমাবেশ আয়োজন করেন, যেখানে সংখ্যালঘু নির্যাতনের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন সহ ৮টি দাবি উত্থাপন করা হয়। সে সমাবেশে জাতীয় পতাকার উপরে একটি গৈরিক পতাকা ওড়ানোর অভিযোগ ওঠে এবং ৩১ অক্টোবর চিন্ময় সহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়। ২৫ নভেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরদিন চট্টগ্রামের আদালতে জামিন আবেদন খারিজের পর সংঘর্ষ ও আলিফ হত্যার ঘটনা ঘটে। ইসকনকে নিয়ে বিতর্ক জনপরিসরে প্রথম আসে যখন একটি স্কুলে খাবার বিতরণের সময় তারা শিক্ষার্থীদের দিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়ায়। এই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় জনমনে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক অ্যাক্টিভিস্ট ইসকনের বিরুদ্ধে উগ্র হিন্দুত্ববাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদের অভিযোগ উত্থাপন করে। ইসকন বাংলাদেশ এই সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং বারবার স্পষ্ট করেছে যে চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের সদস্য নন এবং তার কোনো কার্যক্রম সংগঠনের সাথে সম্পর্কিত নয়। ইসকন বাংলাদেশের মহাসচিব শ্রী চারুচন্দ্র দাস ব্রহ্মচারী একটি সংবাদ সম্মেলনে বলেন, চিন্ময় কৃষ্ণ দাস ও সনাতন জাগরণ মঞ্চের কার্যক্রমের সঙ্গে ইসকনকে মিথ্যা প্রচারণার মাধ্যমে জড়ানো হচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও দুর্ভাগ্যজনক। তিনি আরও জানান যে ইসকন বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক বা সংঘাতমূলক কার্যক্রমে জড়িত হয়নি এবং সামাজিক সম্প্রীতি ও মানব কল্যাণে নিবেদিত। সংগঠনটি তাদের ৫০ বছরের কার্যক্রমের ইতিহাস তুলে ধরে বলেছে, তারা সর্বদা আইন মান্যকারী নাগরিক হিসেবে দায়িত্ব পালন করেছে এবং দুর্যোগে সব ধর্ম বর্ণের মানুষকে সেবা দিয়েছে। বাংলাদেশে ইসকনকে নিয়ে এই বিতর্ক শুধু চিন্ময় কৃষ্ণ দাসের ব্যক্তিগত কর্মকাণ্ড এবং কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং সার্বিক সংখ্যালঘু অধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং রাজনৈতিক স্থিতিশীলতারও বৃহত্তর প্রশ্নের সাথে জড়িত।
একদিকে ইসকন দাবি করেছে তাদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনে সামাজিক অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে, অন্যদিকে কিছু গোষ্ঠী তাদের বাস্তবিক মৌলবাদী ও নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিশ্বাস করছে। বাস্তবে যদি তা নাও হয়ে থাকে, দেশে যে কিছু হলেও উগ্র হিন্দুত্ববাদের উত্থান ঘটেছে তা অনস্বীকার্য। এই পরিস্থিতিতে বাংলাদেশ সরকার ও আইন প্রয়োগকারী সংস্থা কতটা নিরপেক্ষভাবে এ সংকট সামলাতে পারবে এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করে আবার উগ্র হিন্দুত্ববাদের বিচরণ রোধ করতে পারবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। সময় বলে দেবে বাংলাদেশ কোন পথে হাঁটবে।